আপনি কি জানেন 60% অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যে দেশে আছে পড়াশোনার শেষে ওই দেশে চাকরি পেতে গেলে স্ট্রাগল ফেস করে। সো যেটার জন্য আসলে দেশের বাইরে পড়তে যাওয়া, সে জায়গায় যদি 60% স্টুডেন্ট স্ট্রাগল ফেস করে, সেক্ষেত্রে এটা খুবই চিন্তার একটা বিষয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইশতিয়াক কায়সার ওয়ান্স অ্যাগেন আফটার আ লং টাইম। আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, ধরেন প্ল্যান করছেন ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, যেখানে ইচ্ছে ওখানে যাবেন অথবা ওখানে আছেন, পড়াশোনার বাইরে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট বিষয়টা আছে সেটা আপনার ক্যারিয়ার রিলেটেড, সেই বিষয়ে যে প্রবলেমগুলো ফেস করতে অলরেডি করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এবং সেটার সলিউশন কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। আই বিলিভ এটা অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট ভিডিও যারা দেশের বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করতেছেন অথবা অলরেডি দেশের বাইরে অবস্থান করছেন। সো দেশের বাইরে পড়াশোনা করতে গেলে ম্যাক্সিমাম সময় আপনার টার্গেট যেটাই থাকুক না কেন, পড়াশোনা শেষে তো আপনাকে চাকরিতে জয়েন করতে হবে। সো সেটা যদি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে ওই দেশের প্ল্যান, আমি যে দেশে পড়াশোনা করতে গেছি সেই দেশে জব করে সেটার ম্যাক্সিমাম বেনিফিটটা আমি লিভারেজ করব। সো এই ধরনের প্ল্যানের ক্ষেত্রে আপনি যদি যাওয়ার পরে দেখতে পান যে লট অফ স্টুডেন্ট, যেটা অলরেডি ডেটা বলছে 60% স্টুডেন্ট অলরেডি স্ট্রাগল ফেস করতেছে, সেক্ষেত্রে আপনি যদি প্রথম থেকেই জানেন আসলে কি ধরনের প্রিপারেশনটা নিতে হবে, সেক্ষেত্রে আই বিলিভ আপনার পুরো জার্নিটা অনেকটা স্মুথ হবে। সো সেই প্রিপারেশন হিসেবে আমি একটা স্ট্র্যাটেজিক টাইমলাইন আজকে সাজিয়ে দিব, যে প্রত্যেকটা আপনি বিশেষ করে ব্যাচেলর পড়তে গেলে টাইম ফ্রেম অনুযায়ী অথবা ইভেন মাস্টার্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যে কয়েকটা ভাগে আমি ভাগ করে দিব যে কিভাবে আপনি পড়াশোনার পাশাপাশি এক্স্যাক্টলি ওই দেশে আপনার জন্য রিলেভেন্ট মার্কেটের জব প্রিপারেশনটা কিভাবে নেবেন। নাহলে তো আসলে সবচেয়ে বেস্ট যে রেজাল্ট সেটাই তো আসবে না, রাইট? সো আমি ব্যাচেলার স্ট্যান্ডার্ডে চিন্তা করব। মাস্টার্সের স্টুডেন্টরা এটাকে চাইলে আমি ব্যাচেলারে ইয়ার বাই ইয়ার ভাগ করছি, মাস্টার্সের স্টুডেন্টরা চাইলে সেটাকে সেমিস্টার ওয়াইজ বা ট্রাইমেস্টার ওয়াইজ যেটাই থাকুক না কেন ভাগ করে নিতে পারেন। বোঝার সুবিধার্থে ব্যাচেলারটাকে আমি ইউজ করতে চাই। সো প্রথমে ফেজ ওয়ান নিয়ে কথা বলবো। ফেজ ওয়ান হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় বর্ষ, ইয়ার ওয়ান অ্যান্ড ইয়ার টু। সো ইয়ার ওয়ান এবং ইয়ার টু মানে আমার ডায়াগ্রাম অনুযায়ী আমি যেটা সাজাইছি সেটার ফেজ ওয়ানে যাওয়ার আগে একটা জিনিস বলি। আপনার সাধারণত ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যদি পড়াশোনা করতে যান, সেক্ষেত্রে নর্মাল একটা ড্রিম থাকে বেসিক্যালি সবারই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ। সেটা হচ্ছে আমি প্রথমত একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করব, তারপরে ওই জায়গাতে পড়াশোনা করতে যাব স্পেসিফিক ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে অথবা কলেজে, দেন আমি স্পেসিফিক কোনো একটা স্কলারশিপ পাবো। এরপরে যাওয়ার পরে আমার মেন টার্গেটই থাকে হচ্ছে আমার এই ডিগ্রিটা এভাবে আস্তে আস্তে সামনের দিকে যাবে, আমি ফিনিশ করব। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার পার্ট টাইম জব থাকবে, সাথে আরেকটা বড় প্ল্যান হচ্ছে আমার টিউশন ফি উঠাইতে হবে। তারপরে পড়াশোনা শেষে যে চাকরির ভিসাটা আছে সেটা নিয়ে আমি খুব সুন্দর মানে এখানে সেটেল হয়ে যাব। এটা থাকে আসলে বেসিকলি প্ল্যান, এবং যারা কাউন্সিলিংও করছে এই ধরনের প্ল্যানই দিয়ে থাকেন স্টুডেন্টদেরকে। বাট এক্স্যাক্টলি যাওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারে এই জার্নিটা, ড্রিমটা যতটা সহজ দেখা, ওখানে আসার পরে জার্নিটা আসলে ইটস নট দ্যাট ইজি। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, একটু আগেই বলছিলাম, আন্ডারগ্রেড আর পোস্ট গ্রেড যে স্টুডেন্টই হন না কেন, আপনি যদি ওই টাইম ফ্রেমে ভাগ করে করে জবের জন্য প্রিপারেশন না নেন, সেক্ষেত্রে তো পিছিয়ে থাকবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আজকে আমি যেভাবে দেখাই দেবো, এটা আমার বেসিক আসলে একটা লং টার্মের প্রিপারেশন। যেহেতু আমি 9-10 বছর ধরে স্টুডেন্ট কাউন্সেলিং করতেছি, স্টুডেন্টদের ফিডব্যাক শুনে শুনে আমি এই প্লটগুলো সাজিয়েছি। সো এইভাবে যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যখন গ্র্যাজুয়েট হয়ে যাবেন, ওই দেশে যত স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে তাদের থেকে অ্যাটলিস্ট 90% আপনি এহেডে থাকবেন। সো জব পাইতে গেলে ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিকোয়েস্ট করবো আপনারা নোট করে রাখেন। সো সেক্ষেত্রে আপনাদের আস্তে আস্তে প্রিপারেশন নিতে বা কাউকে গাইড করতে, অ্যাডভাইস করতেও সুবিধা হবে। প্রথম যে ম্যাটার সেটা হচ্ছে জিপিএ ঠিকঠাক রাখা। অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, ইউএসএ যে কোনো মার্কেটে হোক না কেন, আপনি ওই দেশের ডিগ্রিটাকে ইউটিলাইজ করে ওই দেশের লোকাল ক্যান্ডিডেটদের সাথে কম্পিট করার জন্য বা লোকাল ক্যান্ডিডেট হিসেবে ফর এক্সাম্পল আপনি ওইখানে জবের জন্য অ্যাপ্লাই করছেন। তো সেক্ষেত্রে ফার্স্ট প্যারামিটার হইল আপনি যে ভালো ব্র্যান্ডেড ইউনিভার্সিটিতে পড়েন না কেন, এট দ্য সেম টাইম আপনি জিপিএটা ভালো করে সার্ভ করছেন কিনা, জিপিএটা ভালো করে গেইন করতে পারছেন কিনা, এটা কিন্তু প্রথম শর্ত। কারণ আপনি এখানে পড়াশোনা করতে আসছেন, সেটা কতটুকু জাস্টিফাই সেটা এই জিপিএ এর উপরে ম্যাটার করবে। তারপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। আপনি যে দেশে আছেন না কেন, এই যে পড়াশোনা শেষে যে একটা চাকরির প্রিপারেশন নেবেন, 1 নাম্বার রুলসটা তো জানলেন, 2, 3, 4, 5 নাম্বার রুলসটা সবকিছুই জবের সাথে রিলেটেড। সো সেক্ষেত্রে সেগুলো জানার আগে আপনাকে যে জিনিসটা জানতে হবে ওই দেশের স্পেসিফিক রুলস সম্পর্কে, আসলে আপনি জব ভিসা পাবেন কিনা বা পাইতে গেলে সেটা কি ধরনের রুলস নিয়ম কানুন। কারণ অনেক লম্বা একটা জার্নি প্রিপারেশন করলেন, যাওয়ার পরে জানতে পারলেন যে আপনি লিগালি থাকতেই পারবেন না। যেমন ধরেন আমি এক্সাম্পল দিই, ইউএস এর ক্ষেত্রে যে ওপিটি সিস্টেমটা আছে অথবা ইউকের যে গ্র্যাজুয়েট
গ্র্যাজুয়েট রুট আছে, বা অস্ট্রেলিয়ার যে গ্র্যাজুয়েট আই মিন পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট আছে, কানাডার যে পিজিডব্লিউপি আছে, সেগুলোর নিয়ম কানুন কি, কিভাবে আমি আসলে থাকতে পারবো, এই জিনিসগুলোই জানা আর কি। সো সেটাই আমি বুঝাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। তারপরে আপনাকে স্কিল ম্যাপিং করতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে স্কিল ম্যাপিং। সেটা কিরকম? সেটা হচ্ছে পড়াশোনা রিলেটেড আপনাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে। সো পড়াশোনাতে আপনি কি কি শিখতে হবে আর জব মার্কেট কি কি চাচ্ছে, এই দুটার কম্বিনেশন আপনাকে প্রথম দিন থেকেই করতে হবে। সো এগেইন আবার ফার্স্ট লাইনে আসি, যে দেশের বাইরে পড়াশোনা করতে গেলে সেটা মাস্টার্স অথবা ব্যাচেলার যেটাই পড়তে যান না কেন, তাহলে আপনার জবের প্রিপারেশনটা কখন থেকে শুরু হবে? এটা আসলে ডে ওয়ান থেকেই শুরু হবে। ১ নম্বর পয়েন্ট শেষ, ২ নম্বর পয়েন্ট শেষ, ৩ নম্বর পয়েন্ট হচ্ছে স্কিল ম্যাপিং। সো এটা আসলে দুইটা ফ্যাক্টর এখানে ম্যাটার করে। একটা হচ্ছে আপনি যে দেশের বাইরে ব্যাচেলার বা মাস্টার্স পড়তে গেছেন, সেই একাডেমিক জার্নি থেকে ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ আউটপুটটা কি নিতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার অ্যানালাইসিস শুরু করে দিতে হবে যে ওই ডিগ্রির উপর বেস করে আপনি কোন লেভেলের জবগুলো পাবেন। তারপরে অ্যানালাইসিস করতে হবে ওই জবে ওই দেশে স্পেসিফিক্যালি ডিগ্রির পাশাপাশি আর কি কি স্কিল চাইতেছে, সেই স্কিলগুলোর ম্যাপিং করে আপনাকে প্রথম থেকে কিন্তু সেগুলো আস্তে আস্তে গেইন করার চেষ্টা চালায় যেতে হবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। তো এই জিনিসগুলা করতে করতে কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইম কিন্তু চলে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, আপনি একটা একটা করে সবগুলা সেট করার পরে, যেমন ধরেন আপনি প্রথমত মাইন্ড ম্যাপিংটা করলেন যে আপনার জিপিএ ঠিক রাখতে হলে কি কি করতে হবে, সেটা জানলেন, একই সাথে কাজ শুরু হয়ে গেল। ২ নম্বর পয়েন্ট জানলেন, কাজ শুরু হয়ে গেল। ৩ নম্বর পয়েন্ট স্কিল ম্যাথ কি কি লাগবে সেটা জানলেন, একই সাথে কিন্তু কাজ শুরু করে দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টই যখন শুরু হবে সাথে সাথে প্যারালালি সবকিছু সামনের দিকে আগাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু ওই দেশে যে পার্ট টাইম জব করতে হয়। সো দেখেন কত বড় দায়িত্ব। পার্ট টাইম জব যে শুধু আপনার টাকা আর্ন হচ্ছে সেটাই না, এটার পাশাপাশি কিন্তু আপনার কিছু কিছু স্কিল গেইন হচ্ছে। সো সেটা কিভাবে ফিউচারে সেল করা যায় সবকিছু মাথায় রেখে আসলে একসাথে আগানোটা আমার মনে হয় কোয়াইট একটা ডিফিকাল্ট জব। সো একে একে সবকিছু করতে হবে, নিজের রান্নাও ঠিক ফিক্স করতে হবে, খাবার দাবার ফিক্স করতে হবে, একই সাথে সুস্থ থাকতে হবে। সো সবকিছু মিলে আপনি আসলে এটা একটা বড় দায়িত্ব। সো যখন দেশের বাইরে যাবেন, এগুলাই আসলে হার্শ রিয়েলিটি, বাট এটার রেজাল্ট কিন্তু অনেক বেশি চমৎকার যদি ধরে রাখতে পারেন। তো ধরেন এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সবকিছু আপনি গেইন করতে পারলেন, সবকিছু আপনি মানে গেইন তো না, আপনি ম্যাপিং করার পরে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সে অনুযায়ী এখন আপনি কিন্তু আপনার নেটওয়ার্কিং মানে বিল্ড আপ করা শুরু করতে হবে, বিকজ আপনাকে ওই সমস্ত জব লাইনে যাইতে হবে, ওই সমস্ত কিছু করতে হবে। সো সেক্ষেত্রে আপনি প্রয়োজনে লিঙ্কডইন খুলে আস্তে আস্তে ওই ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কানেক্টেড হইলেন, তারা কি করে ওটা ফলো করলেন। অ্যাট দ্য সেম টাইম যেখানে পার্ট টাইম জব করছেন বা ইউনিভার্সিটির কোনো প্রোগ্রামে, সেই রিলেভেন্ট পিপলদের সাথে কিন্তু আপনার নেটওয়ার্কিংটা বড় করতে হবে। তাহলে আপনি ফিউচারে এই নেটওয়ার্কটা কাজে লাগিয়ে চাকরি পাইতে পারেন। এবার আসি ফেজ 2, সেটা হচ্ছে ওই যে বললাম ব্যাচেলার ধরে বলছি, সেটা মাস্টার্সের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাচেলার যদি হয় তাহলে আপনার ইয়ার 2 পর্যন্ত দাঁড়িয়ে গেছে, এবার ইয়ার 2 এবং 3। সো 2 পর্যন্ত আপনি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে আসতেছেন। এবার থার্ড ইয়ারে বা লাস্ট ইয়ারে গেলে আপনার যেটা মাথায় রাখতে হবে, আপনার এই কোর্সটার সাথে পার্টিকুলারলি কোনটা কানেক্টেড, সেটা কি ইন্টারন্যাশনাল কোনো ইন্টার্নশিপ কানেক্টেড, নাকি ইন্টারন্যাশনাল কোনো প্লেসমেন্ট কানেক্টেড, বা অস্ট্রেলিয়াতে যদি হয় সেটা ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং এর কানেকশন হইলে কিভাবে আমার সাথে ইন্ডাস্ট্রির কানেকশনটা করানো যায়। সো ওই জায়গাটা আপনার সবচেয়ে বড় অপরচুনিটি, যে আপনি যে এই স্কিলগুলো এতদিন পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি গেইন করছেন সেগুলোকে শো অফ করা, সেগুলো নিজের সেলফ ফর এক্সাম্পল মানে সেলিং ইউর সেলফ, এই জিনিসটা করার জন্য এটাই সবচেয়ে বড় জায়গা। সো সেটাকে কিন্তু ম্যাপিং করতে হবে যে আমি কোন জায়গায় কি কি জায়গায় এই অপরচুনিটি গুলো পাইতে পারি, সেই জায়গায় আমি কিভাবে নিজের সিভিটা ড্রপ করতে পারি, এবং যখন এই অপশনটা আসবে সেই জায়গায় আমি সবচেয়ে বেস্ট আউটকামটা আমার নিজের ভালোর জন্য কিভাবে আনতে পারি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইউনিভার্সিটির যে ক্যারিয়ার সার্ভিস আছে সেটার সাথে নিজেকে লিভারেজ করা। প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি দেখেছি যে তাদের ক্যারিয়ার রিলেটেড কোনো না কোনো একটা সাপোর্ট আছে। সো অ্যাট দ্য সেম টাইম যখন আগে থেকেই কানেক্টেড থাকবেন বা সেকেন্ড বা থার্ড ইয়ারে যখন চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে আরেকটু, কারণ আপনি দেখেন সবগুলো জায়গা যদি আপনি ভালোভাবে ইউটিলাইজ করে আসতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাটাতে এসে ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসে গিয়ে অন্য 10 জন স্টুডেন্ট যে মোডে কথা বলবে, আপনার মোডের মানে মুড মানে আপনার টোনটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু। সো তখন দেখা গেছে ইউনিভার্সিটির ওই ক্যারিয়ার অ্যাডভাইজারও কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড ফিল করবে। সো সেখানেও একটা নেটওয়ার্ক বিল্ড আপের একটা বিষয় আছে। এখন হচ্ছে আপনার অনলাইন, পরবর্তী পয়েন্ট বলছি, অনলাইন যে প্রেজেন্স আছে, অলরেডি আপনি লিঙ্কডইন শুরু করছেন, কানেকশন শুরু করছেন, এখন ডিগ্রি একদম শেষের দিকে, এখন আপনার যেটা করতে হবে এই অনলাইন প্রেজেন্সটাকে পলিশ করতে হবে। ট্রাস্ট মি, এটা ডে ওয়ান থেকে প্রয়োজন নাই। যখন ওই সময়টাতে যাবেন আস্তে আস্তে অ্যানালাইজ শুরু করবেন লিঙ্কডইন বা অন্যান্য জায়গাতে কিভাবে আরো পলিশড ওয়েতে নিজের সেলফকে সেল করা যায় অ্যাজ আ ফ্রেশার, অ্যাজ আ ফ্রেশম্যান, যেহেতু আপনি মাত্র পড়াশোনাটা শেষ করছেন। এই ফেজের লাস্ট
যে নোট সেটা হচ্ছে এমপ্লয়ারদেরকে রিসার্চ করা। আপনি যদি এত সুন্দরভাবে পড়াশোনা, পার্ট টাইম জবের পাশাপাশি এই জিনিসগুলো লিখে মাইন্ড ম্যাপ করে আস্তে, আস্তে সামনের দিকে যাইতে থাকেন এবং লাস্ট ইয়ারে গিয়ে আপনি টার্গেট যে এমপ্লয়াররা আছে, সেটা আপনি যে দেশে আছেন সেখানকার, ওদেরকে নিয়ে যদি রিসার্চ করা শুরু করেন, যেহেতু আপনার অলরেডি একটা বিল্ট নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে লাস্ট ২-৩ বছরে ওই পার্টিকুলার দেশে থেকে, এখন যদি এমপ্লয়ার রিসার্চ করেন, সেই রিসার্চটা আপনার জন্য অনেক ভ্যালু অ্যাড করবে। আপনার এমনি নেটওয়ার্ক বিল্ড আপ হইছে, আপনি অনেক ঘাটাঘাটি করতেছেন লাস্ট ২-৩ বছর ধরে। সো এখন যদি এই জায়গাটা নিয়ে একটু রিসার্চ করেন, অটোমেটিক্যালি আপনি অনেক জায়গায় এপ্লাই করার সুযোগ বা অপরচুনিটি মিলে যাবে, অথবা কোনো কনফারেন্সে যাওয়ার সুযোগ মিলে যাবে, অথবা যেকোনো একটা অপরচুনিটি কিন্তু আপনার মিলে যাবে। এটা বিলিভ করি এবং আমার অনেক স্টুডেন্ট এগুলাই বলছে। সো সেক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে রিসার্চ দ্য এমপ্লয়। সো এটা করার সাথে, সাথে আমাদের ফেজটা শেষ। আমরা সেকেন্ড বা থার্ড ইয়ারে চলে গেলাম। পরবর্তী ফেজটা হচ্ছে লাস্ট ফেজ, সেটা হচ্ছে লাস্ট ইয়ার। স্পেশালি আপনি গ্র্যাজুয়েশন করার ৬ মাস আগে, ঠিক এক্স্যাক্টলি ওই সময়কার প্ল্যান। সো নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লিকেশন সিজন স্ট্র্যাটেজি। ইউনিভার্সিটি কিন্তু মোস্ট অফ দ্য দেশে আমি দেখছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যাডভাইস যেমন আছে, ক্যারিয়ার ফেয়ারের একটা বিষয় থাকে। ওরা ওদের রিসেন্ট যে গ্র্যাজুয়েট হবে তাদের জন্য ক্যারিয়ার ফেয়ার অর্গানাইজ করে, অথবা ওই ইউনিভার্সিটি নিজে কোথাও ক্যারিয়ারের সাথে কানেক্টেড কোনো ফেয়ারে নিজেরা জয়েন করে বা স্টুডেন্টদেরকে, মানে কিছু না কিছু একটা হয়, অ্যাপ্লিকেশন সিজন যায়। ওই সিজনটাকে আপনাকে পার্টিকুলারলি ইউজ করতে হবে। আপনার ওই গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে ওই ইউনিভার্সিটির রিপ্রেজেন্ট করে আপনি করছেন, ওই হিসেবে আপনি এপ্লাই করা শুরু করে দিতে হবে। এরকম সিজন কিন্তু প্রত্যেকটা দেশেই থাকে। সো আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং সেই সময়টাতে এপ্লাই করতে হবে। এবং যখন এপ্লাই করবেন তার পরবর্তী নোট, আপনার অ্যাপ্লিকেশনটাকে, প্রত্যেকটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনকে কিন্তু ওই এমপ্লয়ারের চাহিদা অনুযায়ী টেইলারিং করতে হবে। এটা বিদেশ এবং খুবই ডেভেলপড কান্ট্রি। সো আপনি যদি গতানুগতিক একটা সিভি এবং কাভারিং লেটার প্রত্যেকটা অর্গানাইজেশনে দিতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক পাওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি হয়তোবা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আপনার সিভিটা অনেক ব্র্যান্ডের বা ভ্যালুয়েবল, কিন্তু ওই সমস্ত কারণে, এই ছোট্ট জায়গাগুলোতে নজর না দেওয়ার কারণে আপনার কিন্তু ডাক নাও আসতে পারে। সো প্রত্যেকটা সিভি, প্রত্যেকটা নিড, আপনি অলরেডি এখন একটা এক্সপেরিয়েন্সড, অনেক কিছু করে আসছেন লাস্ট ২-৩ বছর পড়াশোনার পাশাপাশি। এখন আপনি অনেক কিছু জানেন, এমপ্লয়ারও রিসার্চ করেছেন। সো ওই জবের ডিমান্ড অনুযায়ী কে কি চাচ্ছে সেই অনুযায়ী প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে টেইলারিং করতে হবে। লাস্ট হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। এটা আপনি চাইলে ডে 1 থেকেও নিতে পারেন, কিন্তু আমার মতে ইন্টারভিউ প্রিপারেশন হচ্ছে আমার ফাইনাল ডেলিভারি। এতক্ষণ পর্যন্ত যে লিস্টগুলো বলছি, এগুলো যদি আপনি সুন্দরভাবে সাজাইয়া প্রিপারেশন নিয়ে এই পর্যন্ত আসতে পারেন, তারপরে আসলে ইন্টারভিউ প্রিপারেশনটা আপনার জাস্ট নিজের সেলফকে সেল করার একটা প্রিপারেশন। সো ওইটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। সাথে আপনার রিসার্চ তো চলতেই থাকবে। সো আমার অ্যানালাইসিস অনুযায়ী মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে বিগেস্ট মিস্টেকটা করে, ওই যে প্রথমে যেটা বলছি যে এরকম এরকম মানে ড্রিম দেখেছি, ওইটা আয়শা যখন বুঝতে পারে যে ড্রিম ভার্সেস রিয়েলিটিটা আসলে অনেক একটা বিশাল একটা গ্যাপ আছে, বাট এরপরেও আসলে ওটাকে আমি বিগেস্ট মিস্টেক বলবো না। দেশের বাইরে যাওয়ার পরে আসলে রিয়েলিটিটা বোঝা যায়। বাট এরপরে যদি এই সুন্দরভাবে জব বা ফিউচার যে আমার ক্যারিয়ার প্ল্যান আছে, সেই অনুযায়ী যদি আমি প্রিপারেশন নিতে না পারি, সেটাকে আমি বলবো বিগেস্ট মিস্টেক। সো অনেকগুলো নোট পাইছেন, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে ওইভাবে প্রিপারেশন নিবেন এবং প্রত্যেকটা কান্ট্রির নিড অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করবেন। লুক, একটা নতুন দেশে যাচ্ছেন, এটা অনেকেই বলে যে একটা নিউ কান্ট্রি, নিউ কালচার, এটার সাথে আমি বলবো নিউ ইকোনমি। ফর এক্সাম্পল, আমি যদি টেলিকমিউনিকেশন সেক্টরের কথা বলি, হয়তোবা বাংলাদেশে যেভাবে প্র্যাকটিস হচ্ছে, ইউকে তে ওইভাবে প্র্যাকটিস নাও হইতে পারে। ওখানকার ইকোনমি ডিফারেন্ট, ওখানকার স্ট্র্যাটেজি ডিফারেন্ট, ওখানকার পাবলিকেশনস ডিফারেন্ট, স্ট্র্যাটেজি ডিফারেন্ট। সো সবকিছু আসলে একটা উদাহরণ দিলাম আর কি। সো আপনি ওখানে গিয়ে আসলে ওই দেশে কি হালচাল, মার্কেটের কি অবস্থা, ইন্ডাস্ট্রির কি অবস্থা, এই জিনিসগুলো বুঝে কিন্তু ডে 1 থেকে আপনার প্রিপারেশন নিতে। সো যাই হোক, এই হচ্ছে আপনাদের জন্য নোট। ভিডিওটা যদি হেল্প হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাকে আস্তে আস্তে ভিডিওগুলো লাইক দিয়ে একটু মোটিভেট করা শুরু করেন। খুব বেশি প্ল্যান আছে আরকি, খুব রেগুলার বেসিসে। বিশেষ করে ক্যারিয়ার রিলেটেড যে প্রবলেম গুলো আছে, সেটা যদি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়, একটা ফ্রেশম্যান হয়, অথবা এক্সপেরিয়েন্সড কোনো পারসন হয়, বাট এক্সপেরিয়েন্সড পারসন না কোনো না কোনোভাবে কিছু একটা ম্যানেজ করে নিতে পারে। বাট ফ্রেশারদের জন্য আমার আসলে কিছু অ্যানালাইসিস ডেলিভার করার আপনাদের জন্য ইচ্ছা আছে। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।